ওসমান হাদির মৃত্যুতে আজ রাষ্ট্রীয় শোক। দুপুর 2টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হবে জানাজা। ওসমান হাদির জানাজায় অংশ নিতে ঢাকায় জামাত আমির 15 দিন পর লন্ডনে ফিরে গেলেন। ডাক্তার জুবাইদা রহমান ফিরবেন তারেক রহমানের সঙ্গে। বিশ্বশান্তি 6 সারথীর মরদেহ প্রিয় মাতৃভূমিতে আসছে আজ। যথাযথ রাষ্ট্রীয় মর্যাদার আনুষ্ঠানিকতায় সম্পন্ন হবে জানাজা ও দাফন। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না ভারত, দিল্লিতে বিবৃতিতে জানিয়েছে বাংলাদেশ হাই কমিশন। কলকাতায় বাংলাদেশের উপদূতাবাসে নিরাপত্তা জোরদার। এবং আইএল টি-20তে প্রথমবার একে অপরের মুখোমুখি মোস্তাফিজ তাসকিন। 63 রানে জয় ছিনিয়ে নিল মোস্তাফিজের দুবাই ক্যাপিটালস। বেলা 11টা নিউজে সবাইকে আমন্ত্রণ। সাথে আছে আমি নাফিস আব্দুল্লাহ। আমি তো মশলা বদলে ফেলেছি, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুতে একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। শনিবার দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনিমিত রাখা হয়েছে। এদিকে দুপুর 2টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে ওসমান হাদির জানাজা। পরিবারের দাবির ভিত্তিতে শহীদ ওসমান হাদিকে কবি নজরুলের পাশে সমাহিত করা হবে। বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। আল্লাহ যদি বাঁচায় রাখে যা বলাই দেই, শরীফ ওসমান হাদির দায়বদ্ধতা। কলম দিয়ে নয়, তিনি ইতিহাস লিখতে চেয়েছিলেন মানুষের জাগ্রত বিবেক দিয়ে। মঞ্চে দাঁড়িয়ে যে কণ্ঠ অবিচারের বিরুদ্ধে ছিল সোচ্চার, সেই কণ্ঠ আজ স্তব্ধ। সেই শরীফ ওসমান হাদিকে হারিয়ে গোটা দেশ আজ শোকাহত। অসমাপ্ত প্রতিশ্রুতি নিয়ে সব অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো সেই সাহসী যুবকের নিথর দেহ এখন হিমঘরে। শনিবার দুপুর 2টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির জানাজা। দেশ জুড়ে পালন করা হচ্ছে একদিনের রাষ্ট্রীয় শোক। দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনিমিত রাখা হয়েছে। এদিকে শহীদ হাদির জানাজা পড়তে আসা ব্যক্তিদের জন্য কিছু নির্দেশনা অনুসরণ করতে বলেছে অন্তর্বর্তী সরকার। জানাজায় অংশগ্রহণে আগ্রহীদের কোনো প্রকার ব্যাগ বা ভারী বস্তু বহন না করতে অনুরোধ জানানো হয়েছে। সেই সঙ্গে সংসদ ভবন এবং এর আশেপাশের এলাকায় ড্রোন ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ। এদিকে ট্রাফিক নির্দেশনা দিয়ে ঢাকা মহানগর পুলিশ জানিয়েছে, শহীদ শরীফ ওসমান হাদির নামাজে জানাজা উপলক্ষে বিপুল সংখ্যক লোক সমাগম হবে। ফলে এ সময় মানিক মিয়া এভিনিউতে যানবাহন চলাচল সীমিত থাকবে। জানাজা অনুষ্ঠানের সুবিধার্থে খেজুর বাগান ক্রসিং হতে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত যান চলাচল বন্ধ থাকবে। এ সময় বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ জানানো হয়। 32 বছর বয়সী হাদি 2024 সালের ছাত্র জনতা অভ্যুত্থানের একজন সম্মুখ সারির নেতা ছিলেন। তিনি ইনকিলাব মঞ্চ নামে একটি সংগঠনের মুখপাত্র ছিলেন এবং আসন্ন জাতীয় নির্বাচনে রাজধানী ঢাকার বিজয়নগর এলাকার ঢাকার 8 আসনে সংসদ সদস্য হিসেবে দাঁড়ানোর পরিকল্পনা করছিলেন। গেল 12 ডিসেম্বর গণসংযোগের জন্য রাজধানীর বিজয়নগর এলাকায় গেলে চলন্ত মোটরসাইকেল থেকে হাদিকে গুলি করা হয়। গুলিটি তার মাথায় লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অস্ত্রোপচারের পর ঢাকা এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে হাদিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে 18 ডিসেম্বর রাতে চিকিৎসাধীন অবস্থায় হাদি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 19 ডিসেম্বর বাংলাদেশ সময় দুপুর 2:03 বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে শহীদ হাদির মরদেহ চাঙ্গিয়া আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। সন্ধ্যা 5:48 রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হাদির মরদেহ বহনকারী ফ্লাইটটি অবতরণ করে। নিউজ ডেস্ক, জাগো নিউজ। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির জানাজার সবশেষ খবর জানাতে এই মুহূর্তে সংসদ ভবন এলাকায় আছেন সহকর্মী ইসমাইল সিরাজি। সরাসরি যাচ্ছি তার কাছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যুতে আজ রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। আজ দুপুর 2টা নাগাদ মানিক মিয়া এভিনিউর এই সড়কটিতে ওসমান হাদির
নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। দুপুর 2টা নাগাদ এই জানাজা নামাজ অনুষ্ঠিত হলেও আমরা দেখেছি যে সকাল থেকেই রাজধানী সহ সারা দেশের বিভিন্ন স্থান থেকে কিন্তু মানুষ জড়ো হচ্ছে এই নামাজে অংশগ্রহণ করার জন্য। এছাড়াও আমরা দেখছি যে যারা আসছেন তারা হাদির হত্যাকারীদের বিচারের দাবি করছেন এবং যেন বাংলাদেশে আর কোনো বিপ্লবীর এভাবে মৃত্যুগ্রহণ না করতে হয় সেই বিষয়ে রাষ্ট্রকে আরও কঠোর হওয়ার আহ্বান তারা জানিয়েছেন। এর আগে দুপুর 2:30 বাজে এই জানাজা নামাজ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পক্ষ থেকে সময় পরিবর্তন করা হয়েছে এবং দুপুর 2টা নাগাদ এই মানিক মিয়া অ্যাভিনিউতে উসমান হাদির জানাজা অনুষ্ঠিত হবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় যে জামে মসজিদ রয়েছে সেই জামে মসজিদের পাশে কবি নজরুল ইসলামের সমাধির পাশে হাদিকে দাফন করা হবে, এই বিষয়টি জানিয়েছেন ইনকিলাব মঞ্চ। দর্শক, এই ছিল মানিক মিয়া অ্যাভিনিউ থেকে আমার কাছে সর্বশেষ চিত্র। সংসদ ভবন এলাকা থেকে সেখানকার সবশেষ পরিস্থিতি সম্পর্কে জানাচ্ছেন আমাদের সহকর্মী ইসমাইল সিরাজি। এবারে চলে যাব অন্যান্য সংবাদে। শহীদ ওসমান হাদির জানাজার অংশ নিতে লন্ডন সফর সংক্ষিপ্ত ঢাকায় ফিরেছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। শনিবার সকালে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। এরপর সেখান থেকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমাগারে রাখা শহীদ হাদির মরদেহ দেখতে যান। এ সময় ডাক্তার শফিকুর রহমান শহীদ ওসমান হাদির বড় দুই ভাইয়ের সঙ্গে কথা বলেন এবং তাদের সান্ত্বনা দেন। পরে সবাইকে নিয়ে মাগফিরাত কামনা এবং দোয়া করেন জামায়াত আমির। তার সঙ্গে উপস্থিত ছিলেন সংগঠনের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোহাম্মদ মোবারক হোসাইন এবং ঢাকা 17 জামায়াতে ইসলামের মনোনীত এমপি পদপ্রার্থী ডাক্তার এস.এম. খালেদুজ্জামান সহ আরও অনেকে। এছাড়াও নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে হাদির জানাজায় দলমতের ঊর্ধ্বে উঠে দলে দলে অংশগ্রহণ করার আহ্বান জানান তিনি। শাশুড়ি বেগম খালেদা জিয়ার পাশে 2 সপ্তাহ থেকে আবারও লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। শনিবার সকাল 9:45টার দিকে বাংলাদেশ বিমানের BG202 ফ্লাইটে সকাল 8:40 লন্ডনের উদ্দেশ্যে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন তিনি। এর আগে সকাল 7:10 ধানমন্ডির বাবার বাসা থেকে জুবাইদা রহমান বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা করেন। পুরো যাত্রাপথে তার গাড়িবহর ঘিরে নেওয়া হয় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। এ সময় ডাক্তার জুবাইদার সঙ্গে তার পরিবারের সদস্যরাও ছিলেন। জানা গেছে, লন্ডনে যাওয়ার 4 দিন পর আগামী 25 ডিসেম্বর স্বামী তারেক রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানকে সঙ্গে নিয়ে আবারও দেশে আসার কথা রয়েছে ডাক্তার জুবাইদা রহমানের। নির্বাসিত জীবন পেরিয়ে 17 বছর পর সপরিবারে সেদিন দেশে ফিরছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সন্ত্রাসী ড্রোন হামলায় নিহত 6 বাংলাদেশের শান্তিরক্ষীর মরদেহ আজ শনিবার আনা হচ্ছে স্বদেশে। দেশে ফেরার পর যথাযথ রাষ্ট্রীয় মর্যাদা ও আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে বিশ্ব শান্তিতে জীবন দেয়া এই বীরদের জানাজা ও দাফন। গেল 13 ডিসেম্বর সুদানের আবে এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে বর্বরচিত সন্ত্রাসী ড্রোন হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর 6 জনের মৃত্যু, 9 জন আহত হন। আহত সবার চিকিৎসা চলছে কেনিয়ার রাজধানী নাইরোবির আগা খান ইউনিভার্সিটি হাসপাতালে। তাদের কয়েকজন এরই মধ্যে চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন, বাকিরা সবাই শঙ্কামুক্ত। বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী কর্তৃক ড্রোন হামলাটি চালিয়েছিল 13 ডিসেম্বর সুদানের আবে এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের আওতাধীন কাদুগলি লজিস্টিক্স বেসে। একটা ড্রিঙ্কও আমারে দিবা? ড্রিঙ্কো হাতে তোমার বিয়ের, হলুদের অথবা রিসেপশনে নাচের ভিডিও #ড্রিঙ্কো দিয়ে শেয়ার করে জিতে নিতে পারো সিঙ্গাপুর হানিমুন ট্রিপ। জানাবো আন্তর্জাতিক সংবাদ।
বাংলাদেশের চলমান অভ্যন্তরীণ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করলেও ঘরোয়া রাজনৈতিক বিষয়ে কোনো ধরনের হস্তক্ষেপ করবে না ভারত। এক বিবৃতিতে এমনটি জানিয়েছে নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন। বাংলাদেশ হাইকমিশনের এক মুখপাত্র এক বিবৃতিতে বলেন, ভারত ও বাংলাদেশের উভয় দেশের জ্যেষ্ঠ কর্মকর্তারা ভালোভাবে অবগত যে বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি এখনও পরিবর্তনশীল ও বিকাশমান। এ ধরনের পরিস্থিতিতে বিষয়গুলো গভীর, নিরপেক্ষ ও সতর্ক বিশ্লেষণের প্রয়োজন রয়েছে বলে তারা মনে করেন। বিবৃতিতে আরও বলা হয়, যে কোনো দেশে গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে প্রায়ই অনাকাঙ্ক্ষিত ও মর্মান্তিক পরিণতি ডেকে আনে। এ বাস্তবতার উদাহরণ হিসেবে সাম্প্রতিক সময়ে ব্যাপকভাবে শ্রদ্ধেয় এক তরুণ নেতা শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের কথা উল্লেখ করা হয়েছে। হাইকমিশনের পক্ষ থেকে জোর দিয়ে বলা হয়, বাংলাদেশে চলমান ঘটনা প্রবাহের প্রতি ভারত মনোযোগী থাকলেও দেশটি প্রতিবেশী বাংলাদেশের রাজনৈতিক প্রক্রিয়ায় কোনো ধরনের হস্তক্ষেপ করবে না। বিবৃতিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়, ভারত বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অনধিকার চর্চা থেকে বিরত রয়েছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যুর পর ভারত ও বাংলাদেশের মধ্যে নতুন করে উত্তেজনাকর পরিস্থিতি দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে কলকাতায় অবস্থিত বাংলাদেশের উপ-দূতাবাসের সামনে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। এই নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে কলকাতা পুলিশের পক্ষ থেকে, যাতে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়। কলকাতা পুলিশের অ্যাসিস্ট্যান্ট পদমর্যাদার অফিসার সহ পুলিশ বাহিনী নিয়ে ঘিরে রাখা হয়েছে গোটা চত্বরটি। নিরাপত্তার দায়িত্বে মোতায়েন করা হয়েছে 15 থেকে 20 জন কলকাতা পুলিশের কনস্টেবল। এছাড়াও নারী পুলিশ কর্মীও মোতায়েন করা হয়েছে। উপহাইকমিশনের গেটের সামনে রাস্তায় বসানো হয়েছে লোহার ব্যারিকেড। কলকাতা পুলিশের কমিশনার মনোজ বর্মা জানিয়েছে, অপ্রীতিকর ঘটনা এড়াতে তারা নজর রাখছেন পরিস্থিতির ওপর। সব ইউনিটকে অ্যালার্ট করে দেওয়া হয়েছে এবং কিছু কিছু নির্দেশ দেওয়া হয়েছে। সিকিউরিটি বাড়ানো হয়েছে। বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে ব্রেন ক্রিস্টেনসেনকে অনুমোদন দিয়েছে মার্কিন সিনেট। তিনি ঢাকায় যুক্তরাষ্ট্রের 18তম রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করবেন। রাষ্ট্রদূত হিসেবে সিনেটের অনুমোদনের তথ্য নিজেই নিশ্চিত করেছেন ব্রেন্ট ক্রিস্টেনসেন। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম লিঙ্কডইনে দেয়া এক পোস্টে তিনি লেখেন, বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে মার্কিন সিনেটের অনুমোদন পেয়ে তিনি সম্মানিত বোধ করছেন এবং এজন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী ব্রেন ক্রিস্টেনসেন যুক্তরাষ্ট্রের ফরেন সার্ভিসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা। এর আগে তিনি ঢাকায় মার্কিন দূতাবাসে দায়িত্ব পালন করেছেন। 2019 থেকে 2021 সাল পর্যন্ত তিনি ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক ও অর্থনীতি বিষয়ক কাউন্সিলর হিসেবে কাজ করেন। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। ইন্টারন্যাশনাল টি-20 লিগে প্রথমবার একে অপরের মুখোমুখি হয়েছিলেন মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ। বল হাতে দুজনের পারফরমেন্সই ছিল ভালো। জিতেছে মোস্তাফিজের দল দুবাই ক্যাপিটালস। তবে 19 বলে 38 রান করে ম্যাচ সেরা হয়েছেন আফগানিস্তানের মোহাম্মদ নবী। শুক্রবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে মোস্তাফিজের দুবাই ও তাসকিনের শারজা একে অপরের মুখোমুখি হয়। সেই ম্যাচে 63 রানে জয় পেয়েছে মোস্তাফিজের দুবাই, তাসকিনের শিকার 3 উইকেট ও মোস্তাফিজ 2 উইকেট। দুবাই ক্যাপিটালস 180 রানের দলীয় সংগ্রহ দাঁড় করায়। 44 বলে 66 রান করেন ওপেনার সেদিকুল্লাহ অতল। শেষ দিকে 19 বলে 32 রান করেন মোহাম্মদ নবী। 28 রান আসে জর্ডান কক্সের ব্যাট থেকে। সেদিকুল্লাহ অতল, জর্ডান কক্স ও দাসুন সানাকার উইকেট নেন তাসকিন আহমেদ। 4 ওভারে 40 রান দিয়ে 3 উইকেট শিকার করেন তিনি। 181 রানের লক্ষ্য তাড়া করতে নেমে 117 রানে গুটিয়ে যায় শারজা ওয়ারিয়ার্স। সর্বোচ্চ 47 রান করেন জেমস রেও। দ্বিতীয় সর্বোচ্চ 21 রান আসে সিকান্দার রাজার ব্যাটে। 2 ওভারে 13 রান দিয়ে 2 উইকেট শিকার করেন মোস্তাফিজ। নিজের দ্বিতীয় বল ওপেনিং জুটি ভাঙেন মোস্তাফিজ। ডেথ ওভারে আদিল রশিদকে ফেরান তিনি। 4 ওভারে 23 রান দিয়ে 3 উইকেট নিয়ে ম্যাচ সেরা নবী। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার।
ওসমান হাদির মৃত্যুতে আজ রাষ্ট্রীয় শোক। দুপুর 2টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হবে জানাজা। ওসমান হাদির জানাজায় অংশ নিতে ঢাকায় জামায়াত আমির। 15 দিন পর লন্ডনে ফিরে গেলেন ডক্টর জুবাইদা রহমান, ফিরবেন তারেক রহমানের সঙ্গে। বিশ্বশান্তির 6 সারথীর মরদেহ প্রিয় মাতৃভূমিতে আসছে আজ। যথাযথ রাষ্ট্রীয় মর্যাদার আনুষ্ঠানিকতায় সম্পন্ন হবে জানাজা ও দাফন। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না ভারত, দিল্লিতে বিবৃতিতে জানিয়েছে বাংলাদেশ হাই কমিশন। কলকাতায় বাংলাদেশের উপদূতাবাসে নিরাপত্তা জোরদার। এবং IL T20-তে প্রথমবার একে অপরের মুখোমুখি মোস্তাফিজ তাসকিন। 63 রানে জয় ছিনিয়ে নিল মোস্তাফিজের দুবাই ক্যাপিটালস। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সবশেষ খবর পেতে ভিজিট করুন jagonews24.com, ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।